আমার নাম তাহসিন জামান। আজকে তারিখ হলো 3 এপ্রিল 2025। আমি প্রফেসর মোহাম্মদ আমিনুল হক এর ইন্টারভিউ নিচ্ছি। ইন্টারভিউয়ের স্থান হলো শান্তিনগর, ঠাকুরগাঁও। আর ইন্টারভিউটা 1971 সালের মুক্তিযুদ্ধের উপর। নাম 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 বলো। আমার নাম মোহাম্মদ আমিনুল হক। ওর জন্ম তারিখ ও স্থান। আমার পিতা মৌলভী মুজাহিরুল হক, মাতা আমিনা খাতুন। তোর জন্ম তারিখ ও স্থান। আমার ডেট অফ বার্থ হলো 2 আগস্ট 1945। আমি আপনার পিতা মাতা কোন পেশায় নিযুক্ত ছিল? আমার পিতা ছিল আমার পিতার কোনো নির্দিষ্ট জব ছিল না। কৃষিকাজ করতো, কৃষিকাজ এবং এক ধরনের ধর্মীয় বাহাজ করে বেড়াইতো, ইমামতি করতো মসজিদে। আর মা ছিলেন? মা গৃহিণী ছিল। বাসার স্থানটা কোথায় ছিল। আর আমরা ছোটোবেলায় আমি বসবাস করছি মোল্লাপাড়া পাড়া, গ্রাম ঘোনা এবং মহকুমা সাতক্ষীরা। আপনার ভাই বোন কয়জন ছিল? হ্যাঁ, আমরা ছিলাম 2 ভাই 2 বোন। আপনি কি সবচেয়ে বড় না ছোট? আমি সবচেয়ে ছোট। আমি ক্লাস 5 পর্যন্ত আমার গ্রামের প্রাইমারি স্কুলে পড়াশোনা করি। তারপরে 7 থেকে আমি ক্লাস 7 থেকে আমি ম্যাট্রিক পর্যন্ত সদাগঞ্জ হাই স্কুল, দিনাজপুর, বোসাগঞ্জ থানার আন্ডারে এখানে লেখাপড়া করি। ওখান থেকে ম্যাট্রিক পাস করি ফার্স্ট ডিভিশনে। প্রথম ফার্স্ট ডিভিশনে পাস করে আমি ওখান থেকে ঢাকা কলেজে গিয়ে ভর্তি হই ইন্টারমিডিয়েটে সায়েন্স নিয়ে। তা ওখানে 2 বছর পড়াশোনার পর ইন্টারমিডিয়েট পাস করি ঢাকা কলেজ থেকে। এরপর অনার্সে ভর্তি হই ঢাকায় বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে, এবং ফিজিক্সে অনার্স ও মাস্টার ডিগ্রি করি ঢাকা ইউনিভার্সিটি থেকে। মাস্টার ডিগ্রি অনার্স কমপ্লিট হয় আমার 1967 সালে এবং মাস্টার ডিগ্রি কমপ্লিট হয় 1968 সালে। ঢাকা কলেজে ভর্তি হওয়ার সময়, ভর্তির পর আমি ওখানে হোস্টেলে থাকতাম এবং ওখানে তখন ঢাকা কলেজে ভর্তি হওয়ার পরই হামিদুর রহমান শিক্ষা রিপোর্ট বাতিলের দাবিতে বেশ জোরালো সংগ্রাম শুরু হয় ছাত্রদের মধ্যে।
মিছিল মিটিং হয়, প্রায় মিছিল মিটিং হতো হামিদুর রহমান কমিশন বাতিলের, শিক্ষক কমিশন বাতিলের জন্য। তুমি কি মিছিল মিটিং এ অংশগ্রহণ করতে? হ্যাঁ, মিছিল মিটিংয়ে আমরা সকল ছাত্র হয়ে আমরা অংশগ্রহণ করতাম। কোনো দলীয় ব্যাপার ছিল না তখন। ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবেই এই আন্দোলনে যোগদান করত। তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে ইন্টারমিডিয়েট পাস করার পর ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই। তখন তখন বিভিন্ন ধরনের আন্দোলন এবং সংগ্রাম হচ্ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ওনাকে আগরতলা ষড়যন্ত্র মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রথম চিনছ কখন? তখন উনি 1964 সালে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই অনার্সে, এবং এফিসল অবস্থান করি। ওখানে আমি অবস্থান করি, ওখানকার ওই হলের ছাত্র ছিলাম। তখন ওখানে ছাত্রলীগের ছেলেরা এবং আওয়ামী লীগের নেতৃত্বে বিভিন্ন মিছিল এবং মিটিং হতো, মশাল মিছিল হতো। সেই মশাল মিছিল থেকে আরম্ভ করে শহীদ মিনারে গিয়ে শেষ হতো। এই সমস্ত মশাল মিছিল বা বিভিন্ন ধরনের বিক্ষোভ আন্দোলন এগুলা শেষ হতো। ওগুলায় কি শেখ মুজিবুর রহমানকে চিনছ? এখানে শেখ মুজিবুর রহমানের নাম তখনই শুনছি, তারপর ওনাকে মিটিংয়ে বিভিন্ন মিটিং মিছিলে দেখেছি শেখ মুজিবুর রহমানকে, এবং ওনার ওই অনুসারী ছিলাম আমরা। ওনার বিভিন্ন রকমের দিক নির্দেশনায় আমরা মিটিং মিছিল করতাম এবং অন্যান্য কর্মপন্থা গ্রহণ করতাম। তারপরে ওনার প্রতি দৃষ্টিভঙ্গি সবার কিরকম ছিল? ওনার এক বাক্যে ওনার কথাই সবাই শুনত, জনসাধারণও শুনত, এবং ঢাকা ভার্সিটির ছাত্ররা ওনার কথা মেনে চলত। বিশেষ করে ছাত্রলীগ যে সংগঠনটা ছিল, সেই সংগঠনটাই বেশি কার্যকরী ভূমিকা পালন করত। বঙ্গবন্ধুর কথায় বা নির্দেশে তারা সমস্ত সংগ্রাম আন্দোলন এগুলোকে করত। কেন মনে হয় মানুষজন শেখ মুজিবুর রহমানকে এত বিশ্বাস করত? তিনি একমাত্র অন্যতম লিডার ছিলেন, একমাত্র মানে জনসমর্থন দিয়ে সবচেয়ে বড় নেতৃত্ব তিনি দিয়েছেন, এবং তাকেই বেশি কিন্তু সেই সময় আরও নেতা ছিল, মাওলানা ভাসানী এবং হোসেন সোহরাওয়ার্দী, তারপরে AK ফজলুল হক। কিন্তু ওনারা পরে ওনাদেরকে লিডিং পদ পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই নিয়েছিলেন। মাওলানা ভাসানী এবং ফজলুল হক ওনারা অতখানি তৎপর ছিল না আন্দোলন ইসে। আর 1966 সালে বঙ্গবন্ধু 6 দফা আন্দোলন শুরু করে দিল, এবং 6 দফা মোটামুটি একটা স্বাধীন বাংলাদেশে রূপান্তরিত করার জন্য আন্দোলন সংগ্রাম শুরু হয়ে গেল সেই 6 দফা থেকে।
তো 6 দফার আহ, এই 6 দফায় করতে করতে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলন করলো এবং সমস্ত বাংলাদেশ গাড়ি চলাচল থেকে আরম্ভ করে মিল ফ্যাক্টরি অফিস আদালত সব বঙ্গবন্ধুর নির্দেশে বন্ধ হয়ে গেল। কোনো কিছুই আর ইয়ে থাকলো না। আইয়ুব খান তখন ইয়ে শাসনভার পাকিস্তানের শাসনভার কী বলে ইয়া খানকে আরেকজন আর্মি পার্সোনাল ইয়া খানের উপরে অর্পণ করলো। ওটা তো 69-এর গণ অভ্যুত্থানের তারপরে পর। তারপরেই 69-এর গণ অভ্যুত্থান গণজোয়ার শুরু হলো সর্বত্র। গণজোয়ার, সেই গণজোয়ার থেকে ইয়া খান ওয়ান ম্যান ওয়ান ভোট এই নীতি ভিত্তিতে সমস্ত পাকিস্তানে ভোট দিল। ভোটের ব্যবস্থা হলো এবং সেই ভোটে পূর্ব পাকিস্তান থেকে বঙ্গবন্ধু আওয়ামী লীগ 169টা সিট পেল। আইয়ুব খান পদত্যাগ করে যখন ইয়াহিয়া খান শাসনে আসলো, তখন ইয়াহিয়া খানের প্রতি দৃষ্টিভঙ্গি কিরকম ছিল? যে সে কি ইয়া খানকে পূর্ব পাকিস্তানের লোকরা আদৌ গ্রহণ করে নাই, তার বিরুদ্ধে প্রচণ্ড আন্দোলন করে তুলেছিল। ইয়া খান তখন টিকতে পারেনি, টিকতে না করে সে বাধ্য হয়ে ভোট দিল। এবং সেই সেই ভোটে প্রাদেশিক পরিষদে বঙ্গবন্ধু 169টা সিট পেল। 70টা ভোট করে তিনি সর্বশ্রেষ্ঠ একজন নেতা হিসেবে ইয়ে করল এবং বঙ্গবন্ধু তখন বঙ্গবন্ধুকে প্রধানমন্ত্রী করলো না বা ক্ষমতা হস্তান্তর করলো। ক্ষমতা ইয়া খান সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে বঙ্গবন্ধু সবচেয়ে বেশি আসন পেয়েও ক্ষমতা পাইল না। না পাওয়ার পরে সংসদও দেখা হলো না, যার ফলে বাংলাদেশের লোক বিক্ষোভের ক্ষতি করল এবং প্রচণ্ড বিক্ষোভ শুরু হয়ে গেল। তারপরে তখন থেকে কি মানুষ বুঝেছিল যে একটা যুদ্ধ আসবে? মানুষ যুদ্ধ তো আরম্ভই হয়ে গেছে প্রায়, কারণ ওদিকে ইয়া খান পূর্ব পাকিস্তানের যে আন্দোলন চলতেছিল সেটা আর্মি দিয়ে এখানে প্রচণ্ডভাবে বন্ধ করা বা স্তব্ধ করার চেষ্টা করতেছিল, কিন্তু বাঙালি এমন ফুঁসে উঠল যা 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 কন্ট্রোল করা সম্ভব না। এরকম অবস্থা। এই অবস্থায় শেখ মুজিবুর রহমান 7ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে একটা ভাষণ দিল এবং সেই ভাষণে তিনি বললেন এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। হ্যাঁ, এই কথা বলে তিনি একটা ভাষণ দিলেন এবং সেই ভাষণের পরেই গৃহযুদ্ধের মতো শুরু হয়ে যায়। শেখ মুজিবকে তারা 25শে মার্চ অ্যারেস্ট করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। আর 25শে মার্চ গণহত্যার সময় কি ঢাকায় ছিল? কে 25শে মার্চ যখন গণহত্যা শুরু হয়? না, তখন তো আমি ঠাকুরগাঁয়ে ছিলাম। এখানে কি সেরকম কোনো কিছু এখানেও হয়েছে, এখানে তখন ইপিআর ইপিআরের সঙ্গে পাকিস্তানি আর্মির প্রচণ্ড যুদ্ধ হয়। বাঙালি ইপিআর যারা তারা পাকিস্তানের বিরুদ্ধে
অস্ত্র ধরছিল এবং পাকিস্তানি বহু সৈন্য মেরে ফেলছিল এবং পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম, সশস্ত্র সংগ্রাম তারা চালাইছিল। আর পাকিস্তান আর্মিও তখন থেকে বাঙালিদের উপর অত্যাচার শুরু করলো। হ্যাঁ, গুলি করে মারা, তারপরে গুলি করে মারা বা বিভিন্ন ধরনের অত্যাচার নিপীড়ন করা, এই সমস্ত কাজ পাকিস্তান আর্মি করতেছিল। এবং বিভিন্ন এবং এই পর্যায়ে পাকিস্তানি আর্মিদের অত্যাচারের ভয়ে হিন্দু মুসলমান এই বর্ডার এলাকা দিয়ে সব ইন্ডিয়াতে চলে গেছিল। আনুমানিক প্রায় 10-12 লক্ষ লোক ইন্ডিয়ায় চলে গেছিল, ইন্ডিয়ায় আশ্রয় নিয়েছিল ভয়ে। হ্যাঁ, তারপরে এই স্বাধীনতা ঘোষণা হলো 26শে মার্চ। শেখ মুজিবের গ্রেফতার এর কারণে কি বাংলার মানুষের প্রতি মানে কিছু ভয় ঢুকে গিয়েছিল যে এখন কে আমাদের নেতৃত্ব দিবে যুদ্ধে? তখন আরও নেতা ছিল। শেখ মুজিব চলে যাওয়ার পরেও, অ্যারেস্ট হওয়ার পরেও তাজউদ্দিন আহমেদ, কামরুজ্জামান, এরকম নেতারা ছিলেন। তারা একটা অস্থায়ী সরকার তৈরি করলো। এদের প্রতিও কি শেখ মুজিবের মতোই আস্থা ছিল মানুষের? না, শেখ মুজিব তো ছিল আনপ্যারালাল একজন নেতা, লিডার, যার কোনো তুলনা হয় না। এর পরের সারির নেতারা হলো এই তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান, এইসব। এরা এবং অনেকে আরও মিলে মেহেরপুরে বৈদ্যনাথ জায়গায়, সেখানে তারা অস্থায়ী একটা সরকার গঠন করলো। বাংলাদেশের জন্য অস্থায়ী একটা সরকার গঠন করে 9 মাস যুদ্ধ চালালো। এই 9 মাস যুদ্ধ চালানোর পরে ইন্ডিয়ার ভারতের সাহায্য সহযোগিতায় আর মুক্তিযোদ্ধা নামে সংগঠন তৈরি করে 9 মাস বাঙালিরা যুদ্ধ করলো এবং তাতে 9 মাস পরে বাঙালি যোদ্ধারা ভারতের সশস্ত্র বাহিনীর সাহায্যে 16ই ডিসেম্বর পাকিস্তানি আর্মি আত্মসমর্পণ করল এবং অস্ত্র তারা ফেলে দিল এবং সেদিন থেকে বাংলাদেশ পুরোপুরি স্বাধীন হয়ে গেল। যুদ্ধের বিষয়ে কিছু বর্ণনায় আসি। যুদ্ধের শুরুতে মানুষজন কি সাথে সাথেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পেরেছিল, নাকি মানুষের একটু তৈরি হইতে সময় লেগেছিল? জনসাধারণের কোনো অস্ত্র ছিল না। এরা জনসাধারণ বিক্ষোভ মিছিল ইত্যাদি করত, বোমা ফাটাত। এইভাবে যখন তারা পাকিস্তানি আর্মির অত্যাচারে টিকতে পারলো না, তখন তারা ইন্ডিয়াতে চলে গেল। ইন্ডিয়া চলে গিয়ে তারা যখন 25শে মার্চ যখন পাকিস্তান আর্মি বাঙালিদের উপরে ঝাঁপাই করলো, নিরস্ত্র বাঙালি, যাদের কোনো অস্ত্র নেই, কোনো কিছুই নাই, তারা এবং তাদেরকে মারি ফেলতে লাগলো, তখন মানুষ ভয়ে ইন্ডিয়াতে চলে গেল। ইন্ডিয়া থেকে তারা অস্ত্র সংগ্রহ করে ওই লুকাই পাকিস্তান আর্মিকে মারত। তা আমাদের ঠাকুরগাঁয়ে প্রথম 25শে রাত্রে, কালো রাত্রিতে ইপিআর ক্যাম্প তখন বলা হতো, এখন যেটাকে পরবর্তীতে বিডিআর হলো, এখন বর্তমানে সেটা বিজিবি হিসাবে। এই ইপিআর, বাঙালি ইপিআর যারা ছিল,
সেই বাঙালি ইপিআররা বাঙালি ইপিআর যারা ছিল তারা বিহারি ঠাকুরগাঁয় ইপিআর ক্যাম্প, এখানে বাঙালি ইপিআরও ছিল, আবার পাকিস্তানি ইপিআরও ছিল। 25-এ রাত্রে বাঙালি ইপিআররা রিভোল্ট করলো পাকিস্তানি ইপিআরদের বিরুদ্ধে, এবং চোরাগোপ্তা হামলায় বহু পাকিস্তানি ইপিআর মারা গেল এবং বাঙালিও মারা গেল। এইভাবে রাত্রে যখন এই যুদ্ধটা আরম্ভ হয়, তখন বাঙালি ইপিআররা ক্যাম্প ছাড়িয়ে টাউনের মধ্যে চলে আসলো। ওরা ক্যাম্পে থাকলো না, ক্যাম্পে থাকলো খালি পাঞ্জাবি ইপিআররা। তা পাঞ্জাবি ইপিআর দেখে তার বাঙালি ইপিআররা বাইরে থেকে গিয়ে ক্রলিং করে ওই ইপিআর ক্যাম্পের মধ্যে ঢুকে পাকিস্তানি ইপিআরদের বহু মারলো। মারার পর তাদের ইপিআর বাহিনীর যে ক্যাপ্টেন ছিল, সেই ক্যাপ্টেনকে মারলো। মারার পরে তার ওয়াইফকে পর্যন্ত টানিয়ে, দড়ি দিয়ে টানিয়ে, রাস্তা দিয়ে টানিয়ে হেঁচড়াইয়ে নিয়ে মারিয়ে ফেলাইছিল। আর অনেক বিডিআরকে দেখা গেছে, পাকিস্তানি বিডিআর তারা আহত হয়ে এই টাউনের হাসপাতালে আশ্রয় নিয়েছিল, কিন্তু এটা ডিটেক্ট হয়ে যায় বাঙালি ইপিআরের দ্বারা। তখন বাঙালি ইপিআররা তাদেরকে ধরে মাটিতে পুঁতে দেয়, জানাজা টানাজা না করে মাটির মধ্যে ডাইরেক্ট পুঁতে দেয়। আর তারপরের দিন দেখা যায় যে ট্রাক ভর্তি ইপিআরের লাশ এনে রাস্তার এক পাশে সব গাড়ি দিল, সব গাড়ি দিছিল। এই তো তারপরে 26-এর পর মার্চের ব্যাপার। তারপরে 14ই এপ্রিল তখন প্রতি ক্যান্টনমেন্ট থেকে পাকিস্তানি আর্মি বাইরে গেল। পাকিস্তানি আর্মি বাইরে এই বিভিন্ন টাউন, গ্রাম ইত্যাদি এতে গিয়ে নিরস্ত্র বাঙালিদেরকে হত্যা করা শুরু করলো। এবং এদেরকে সাহায্যকারী ছিল বিহারিরা। বিহারি বলে কিছু লোক আমাদের এদিকে বসবাস করে, যারা ভারতের বিহার প্রদেশ থেকে আসছিল। তারা আবার পাকিস্তানের অন্ধ সাপোর্টার ছিল। তাই পাকিস্তানি বাহিনী যখন 14ই এপ্রিলে বাইরে আসলো সৈয়দপুর ক্যান্টনমেন্ট থেকে, আমাদের ঠাকুরগাঁর দিকে আক্রমণ করতে করতে সেই আক্রমণ করে এরা পাকিস্তান আর্মি ঠাকুরগাঁও দখল করলো। তখন এখানে আর কোনো সৈন্য সামন্ত থাকলো না বাঙালিদের। এরা সব ইন্ডিয়াতে চলে গেল। ইন্ডিয়ায় চলে যাওয়ার পরে এই সমগ্র পঞ্চগড় পর্যন্ত ঠাকুরগাঁও এগুলো সব পাকিস্তানি আর্মির দখলে থাকলো, এবং এরা বিভিন্ন অত্যাচার করত। কাউকে যদি মুক্তিযুদ্ধের সাপোর্টে লোক পাইত তাহলে তাদেরকে গুলি করে মারত। এইভাবে অত্যাচার করত পাকিস্তানি বাহিনী। যাই হোক, তারপরে আমরা দেখি এই 9 মাস যুদ্ধের পরে হঠাৎ দেখলাম যে ডিসেম্বরে আমাদের ঠাকুরগাঁও স্বাধীন হয়েছে 3 ডিসেম্বর, 3 ডিসেম্বর 1971। সেই দিন হঠাৎ দেখি পাকিস্তান বাহিনী হাঁটি চলে যাচ্ছে
পূব দিকে অর্থাৎ সৈয়দপুরের দিকে। এই খবরটা কিভাবে শুনেছিলেন, যে রেডিও নাকি খবরটা মানে মানুষের? কি, ওই তারিখে পাকিস্তান বাহিনী ঠাকুরগাঁও ছাড়িয়ে দিল। যান যান, খালা 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 যান। ওই ওই 14ই এপ্রিল না না 3রা ডিসেম্বর দেখা গেল যে পাকিস্তান আর্মি আর ঠাকুরগাঁও থাকতেছে না, তারা ব্যাক করতেছে আর বিভিন্ন ব্রিজগুলো উড়াই দিচ্ছে। হ্যাঁ, তখন আমরা টাউনের লোক আমরা বুঝতে পারলাম যে এটা কী ব্যাপার। খবর আসলো যে মুক্তিবাহিনী চলে আসছে। হ্যাঁ, মুক্তিবাহিনী দখল করে নিচে, পাকিস্তান আর্মি চলে যাচ্ছে। ঠিকই দেখি পাকিস্তান আর্মি সব চলে যাচ্ছে। তো এই ভয়ে তখন আমরা টাউন ছাড়িয়ে দিলাম। আমি আমার ফ্যামিলি নিয়ে ছিলাম, তা আমরা ফ্যামিলি সহ তখন টাউন ছেড়ে দিলাম। টাউন ছেড়ে দিয়ে ওরাও রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আমরা ওদের সঙ্গেই প্রায় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ওই পূর্ব দিকে হলো সৈয়দপুর, ওরা ওই সৈয়দপুর পূর্ব দিকের দিকে যাচ্ছে। আমরা ওই দেখতে ওই পূর্ব দিকে গেলাম, গিয়ে গ্রামে এক আত্মীয়ের বাসায় ফাঁকা ঘরের মধ্যে তারা বাংলাদেশ ছাড়িয়ে ইন্ডিয়ায় গেছে, তাদের সেই সমস্ত বসতি ঘরে আমরা আশ্রয় নিলাম। আশ্রয় নিয়ে তারপরে এই ঠাকুরগাঁও টাউন মুক্তিযোদ্ধাদের আন্ডারে সম্পূর্ণ চলে আসলো। আর কী কয়, পাকিস্তানি আর্মি একটাও এখানে থাকলো না। সব সৈয়দপুর ক্যান্টনমেন্টে গিয়ে জড়ো হলো। আর বিহারিরা যারা অত্যাচার করছিল তারা এই কী কয়, তারা মুক্তিবাহিনীর তাদেরকে ধরে লাইন করে একটা গুলি করে মারিয়ে শেষ করে দিয়েছিল। হ্যাঁ, এইভাবে এই মোটামুটি 3 তারিখে আর কোনো পাক আর্মি না থাকায় মোটামুটি আবার 4 তারিখ থেকে ঠাকুরগাঁও টাউনবাসী আবার গ্রাম থেকে ফেরত আসলো। ফেরত এসে নর্মাল জীবনযাপন আবার শুরু হলো। তখনও কি ঢাকায় যুদ্ধ চলছিল বা এরকম কিছু খবর? না, যুদ্ধ যুদ্ধ তখন শেষ হয় নাই, শুধু ঠাকুরগাঁওটা দখল হলো। এরকম বিভিন্ন জায়গার দখল হইতে হইতে 16ই ডিসেম্বর ঢাকায় একটা অনুষ্ঠানে সমগ্র পাক আর্মি, বাংলাদেশ আর্মি এবং ভারতের আর্মির কাছে আত্মসমর্পণ করলো। এবং সেখানে আত্মসমর্পণ করার দলিলে সই করলো পাক আর্মির কমান্ডার ছিল এখানকার নিয়াজ, ওটা হ্যাঁ নিয়াজ না নিয়াজি, জেনারেল নিয়াজি, হ্যাঁ, সে স্বাক্ষর করলো। আর বাংলাদেশের পরে বোধহয় MAG ওসমানী, তিনি ওই অনুষ্ঠানের স্বাক্ষর করলেন। হ্যাঁ, এইভাবে মুক্তিযুদ্ধটা শেষ হয়ে গেল এবং বাংলাদেশ পুরোপুরি স্বাধীন হয়ে গেল। শেখ মুজিবুর রহমানকে যে এতদিন জেলে আটকে রাখছিল, তো মানুষজন কি ভেবেছিল যে সে কি আর বেঁচে আছে কিনা বা আর ফিরবে কিনা? না, খবর পাওয়া যেত বেঁচে আছে, কিন্তু ভিতরের খবর পাওয়া যেত না। পরে তারা এই 16ই ডিসেম্বরের পর জানুয়ারিতে, হ্যাঁ 10ই জানুয়ারি না 8ই জানুয়ারি ওনাকে মুক্তি দিল পাকিস্তান জেল থেকে। দিয়ে উনি ছাড়া পেয়ে ওখান থেকে চলে গেলেন লন্ডনে যাওয়ার পর সেখান থেকে তিনি আসলেন ভারতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর তিনি বাংলাদেশে আসলেন 10ই জানুয়ারি এবং এসে বাংলাদেশের শাসন ক্ষমতা তিনি গ্রহণ করলেন। আরেকটা জিনিস, এই যুদ্ধের আগে পাকিস্তান যে এত রিসোর্স পাচার করত, তো সেটা কি সমাজে সেভাবে দেখা যেত
মানে হ্যাঁ, তারা প্রথমে তারা এদিককার টাকা, এখানে যেটা রাজস্ব আদায় হয়, হ্যাঁ, সেই টাকা তারা পাকিস্তানে পাচার করতো, মানে বিভিন্ন কনস্ট্রাকশান, রাস্তাঘাট বেশি বেশি, বা অন্যান্য মিল ফ্যাক্টরি, তারা এই পাকিস্তান পশ্চিম পাকিস্তানেই করতো, ইনভেস্ট করতো। বা বিদেশ থেকে যে সমস্ত টাকা পয়সা হেল্প আসতো, তারা সব ওই করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, এই সমস্ত জায়গায় তারা ইনভেস্ট করতো। পাকিস্তান বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে তারা এই ধরনের কোনো ইনভেস্ট করতো না, যার ফলে একটা বৈষম্য সৃষ্টি হলো। এবং এই বৈষম্যটা বঙ্গবন্ধু খুব জোরালোভাবে জনসাধারণকে বুঝাইতে পারছিল যে এই বৈষম্যের জন্য আমরা করতে পারি না, উন্নতি করতে পারতেছি না। এবং চাকরি বাকরিতেও আমাদের এই পূর্ব পাকিস্তানের জনগণের চাকরি বাকরিতে কোনো উন্নয়ন ঘটে নাই। হ্যাঁ, উন্নয়ন ঘটে নাই। চাকরি বাকরিতে সব তারাই থাকতো, হ্যাঁ, সব ওরাই। এই হলো ব্যাপার।